সমুদ্রের মতোই গভীর এক নারীর মন, যেখানে লুকিয়ে আছে অজানা সত্য। সমুদ্র, তার গভীরতা আমরা দেখি না, শুধু তার ঢেউয়ের শব্দ শুনি। মানুষের মনও কি তেমনই নয়? বাইরে শান্ত, ভেতরে অজানা অস্থিরতা। সমাজের নিয়ম, সম্পর্কের বাঁধন আর ব্যক্তিগত ইচ্ছের টানাপোড়েনে কখনো কখনো একজন মানুষ নিজেকেই চিনতে পারে না। সেই অদৃশ্য দ্বন্দ্ব, সেই নিঃশব্দ প্রশ্ন নিয়ে লেখা এক অসাধারণ গল্প আশাপূর্ণা দেবীর সমুদ্রকন্যা। আজ থেকে শুরু করছি এক নারীর মনের গভীরে লুকিয়ে থাকা সেই অচেনা স্রোতের গল্প, সমুদ্রকন্যা। লেখিকা এক এবং অদ্বিতীয়া আশাপূর্ণা দেবী। শুরু করি। সমুদ্রকন্যা এক। এই আমার পরিকল্পনা শঙ্খ। সোমা দৃঢ় গলায় কথায় সমাপ্তির রেখা টানে। অনেক কিছু ভেবেছি, এছাড়া আর উপায় দেখছি না। শঙ্খ এতক্ষণ ভুরু কপাল কুঁচকে বসে সোমার অপরূপ পরিকল্পনার খসড়া শুনছিল। কারণ সোমা বলেছিল, আগে আমাকে সবটা বলতে দাও শঙ্খ, তারপর তুমি কথা বলো। অতএব সবটা শুনে তবে কথা বলল শঙ্খ। এছাড়া আর কোনো উপায় দেখতে পেলে না তুমি? শঙ্খের এই প্রশ্নের মধ্যে ক্ষোভ ছিল, হতাশা ছিল, ব্যঙ্গ ছিল, বেদনা ছিল। কিন্তু সোমা তো জানতই এসব থাকবে, তাই সোমা বিচলিত হলো না। সোমা আবারও দৃঢ় হলো। আমি তো দেখতে পাচ্ছি না, তুমিই তবে বলো আর কি উপায় আছে। শঙ্খ ক্ষুব্ধ গলায় বলে, বলেছি অনেকবার। ও, সেই বিয়ের পরও চাকরি বাকরি করে বাবার দেনা শোধ করা? কিন্তু খিদে যেখানে কুম্ভকর্ণের, সেখানে এক মুঠো খুদ কোন কাজ দেবে শঙ্খ? তেষ্টা যেখানে মরুভূমির, সেখানে ফোঁটা ফোঁটা জল ছিটিয়ে কি করব আমি? 3 মাসের মধ্যে 1000 টাকা জোগাড় করতে না পারলে সমস্ত পরিবারকে রাস্তায় দাঁড়াতে হতো, সে কথা কি তোমার অজানা? তা অজানা অবশ্য নয়, কারণ শঙ্খ আর সোমারা 3 পুরুষে গায়ে গায়ে প্রতিবেশী। আর সেই প্রতিবেশিত্ব শুধু কুশল প্রশ্ন বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তারা একে অপরের সুখ দুঃখের অংশীদার। এদের বাড়িতে কুটুমবাড়ির তত্ত্ব এলে যেমন ওরা খেত, তেমনি ওদের বাড়িতে কারো অসুখ হলে ওরা এসে রাত জাগত। আবার ওদের বাড়িতে কুটুম এলে এরা সৌষ্ঠব রক্ষা সম্পর্কে সচেতন থাকত। ওদের বাড়িতে যজ্ঞী হলে এরা 3 দিন হাঁড়ি চড়াত না। কিন্তু এসব কি অতীত হয়ে গেছে? এসব কি আর হয় না? হয়, আজও সম্পর্ক অটুট আছে, তবে এক পক্ষের জীবন তরণীটি একেবারে টুটা ফুটা ঝাঁঝরা হয়ে গেছে। তাই সেই স্বচ্ছন্দ ভাবটা যেন ব্যাহত হয়ে গেছে। সোমার বাবা যখন চাকরি করতেন, তখন ক্ষীণ হলেও প্রবাহটা ছিল। কাজেই সেই প্রবাহের সঙ্গে শঙ্খদের জীবন প্রবাহ মিলতে পারত, মিলত। 2 গিন্নিতে পরামর্শ করে 2 দিনের বাজার খরচ বাঁচিয়ে একদিন দুপুরের শোয়ে সিনেমা দেখে আসত। আবার একদিন হয়তো 2 কর্তাই মাসের প্রথম দিকে হঠাৎ দুঃসাহসে ভর করে একজোড়া ইলিশ কিনে বসতেন, যার দাম 3 দিনের বাজার খরচার সমান। কিন্তু বিপর্যয় ঘটেছে দুদিকেই। শঙ্খর বাবা মারা গেছেন, আর সোমার বাবা, তিনি নিজেকে জীবন মৃত বলে ঘোষণা করেন। একের হাঁড়ির খবর অপরের নখদর্পণে, তবু কেউ কাউকে সাহায্যের হাত বাড়িয়ে ভরাডুবি থেকে ভাসিয়ে তুলবে এ ক্ষমতা নেই। অথচ সোমাদের সংসারে হয়েছে সেই ভরাডুবি। সোমার বাবা চাকরিতে অবসর গ্রহণের পর এক দুঃসাহসিক পরিকল্পনা নিয়ে প্রভিডেন্ট ফান্ডের সমস্ত টাকাগুলো দিয়ে এক ব্যবসা ফেঁদে বসেছিলেন। কারণ পরপর 2 মেয়ের বিয়ে দিয়ে আর একটা ছেলেকে ডাক্তারি পড়িয়ে সোমার বাবা আকণ্ঠ ঋণে ডুবে পড়েছিলেন তখন। কিন্তু সোমার বাবার সেই ব্যবসা সোনার হরিণের ছলনা নিয়ে দিগন্তে মিলিয়ে গেল, ঋণের বোঝার উপর আরও এক রাশ ঋণ চাপিয়ে।
মরিয়া ভদ্রলোক অতপর ডুবো জীবন্তরিখানাকে টেনে তুলতে বসত বাড়িখানাকে বন্ধক দিয়েছিলেন এবং শেষ অবধি শেষ কপর্দকটি পর্যন্ত জলাঞ্জলি দিয়ে রক্তচাপ বৃদ্ধি ঘটিয়ে বিছানা নিয়েছেন। বাধা দেওয়া বাড়িটাকে আবারও বাধা দিয়ে সংসারটাকে চালানো হচ্ছিল। মানে সোমার মা বাবা আর ছোট দুটো ভাই, সর্বসাকুল্যে এই 5 জন সদস্যে গঠিত সংসারটাকে। তারই ফাঁকে পার্ট 1 পাশ করা সোমা একটা সাবান কোম্পানির প্রচার বিভাগে ঢুকে পড়ে চলার পথটা কিছু সুগম করে আনছিল, কিন্তু ঘাড়ের উঁচনো খাড়া এবার ঘাড়ে এসে কোপ দিয়েছে। পরোয়ানা এসে গেছে, বাড়ি ছেড়ে দিতে হবে। সুদে আসলে যা দাঁড়িয়েছে তাতে নাকি বাড়ির দাম অনেক দিন আগেই উঠে গেছে, নেহাত অভদ্রতার দায়েই এতদিন, ইত্যাদি ইত্যাদি। দাম উঠে গেছে সেটা এদেরও জানা ছিল বই কি। প্রাসাদ নয়, অট্টালিকা নয়, নিতান্তই একটু মাথা গোঁজার আশ্রয়। ওকে বিকোতে আর কতই লেগেছে। সামান্য মূল্যেই বিকিয়ে বসে আছে সে, যে সামান্যটা অবশ্য সোমাদের কাছে অসামান্য। আর সোমার চাকরি, সে তো সোমার ভাষায় মরুভূমিতে জলবিন্দু, কুম্ভকর্ণের গহ্বরে ক্ষুদ্র মুষ্টি। শঙ্খর যদি সামর্থ্য থাকতো, শঙ্খ কি দিত না সোমার বাবার ওই বোঝা হালকা করে? সামর্থ্য থাকলে অবশ্যই দিত, আর সেই বীরত্বের মহিমায় সোমার বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারত সোমার জন্যে হাত পেতে। সেই হাত পাতার মধ্যে দীনতা থাকতো না, থাকতো মহিমা, থাকতো গৌরব। কিন্তু সে গৌরব শঙ্খদের জন্য থাকে না। সে মহিমার চন্দন তিলক শঙ্খদের ললাটে আঁকা হয় না। শঙ্খও তো স্রেফ শুধু কেরানির ছেলে, শুধু কেরানি। ওদেরও কোনোখানে নেই তালুক মুলুকের বনেদ, কোথাও নেই নিত্য প্রয়োজনীয়ের অতিরিক্ত কোনো সম্বল। তাও বাপ যতদিন বেঁচে ছিল শঙ্খর, একটু গায়ে হাওয়া দিয়ে বেরিয়েছে সে। লেখাপড়ার অবকাশে পাশের বাড়ির মেয়ের সঙ্গে হৃদয় চর্চা করেছে, খেলাধুলো করেছে, গান বাজনাও কিছু করেছে। মানে ওদের মতো মধ্যবিত্ত ঘরের দৌড়ের সীমানা যতটুকু, তার মধ্যেই দৌড়াদৌড়ি করে নিয়েছে। কিন্তু সেদিন গত, বাপ মারা গিয়ে বড় ছেলের ঘাড়ে জাঁতা চাপিয়ে গেছে। সোমাকে বিয়ে করে ফেলতে পারলে এই অবস্থার অবসান হতে পারত শঙ্খর, কারণ সোমার মাইনে শঙ্খর মাইনেরই প্রায় সমান সমান। এই দুটো সমানের টানায় অসমানের পোড়েনগুলো খাপ খাইয়ে বুনে নেওয়া যেত। কিন্তু সে আর হচ্ছে কোথা থেকে? সোমা বলেছে, এখন যদি বিয়ে করে চলে যাই, নিজেকে জানোয়ার ছাড়া আর কিছু ভাবতে পারবো না আমি। 3 পুরুষে বন্ধুত্ব, তবু এমন অবস্থাটা ঘটেনি এর আগে। বন্ধুত্ব হয়েছে মেয়ে মেয়ে, পুরুষে পুরুষে। মেয়ে আর ছেলের এই চিরন্তন হৃদয় ঘটিত বন্ধন প্রথম ঘটেছে এই 3য় পুরুষে, আর ঘটেছে সেই শৈশবকাল থেকে। কাজেই অজানা ছিল না কারো। ওদের যে বিয়ে হবে এটা দুটো পরিবারই মেনে নিয়েছিল, কিন্তু সেই মেনে নেওয়ায় চিড় ধরালো শরদিন্দুর ভাগ্য বিপর্যয়। বড় মেয়ে দুটো বিয়ে হয়ে বহু দূরে চলে গেছে। কৃতি ছেলেটি বিয়ে করে আর চাকরি নিয়ে দূরে চলে গেছে। কদাচিৎ খোঁজ নেয় তারা, অথবা নেয়ও না। কোলের এই মেয়েটাকে অতএব আঁকড়ে ধরেছিলেন শরদিন্দু। আরও আঁকড়ালেন মেয়ের চাকরি হওয়া স্তক। ধরেই নিলেন এ খুঁটি আর ছাড়া চলবে না, ওকে ধরেই এই লাট খাওয়া সংসারকে খাড়া করে তুলতে হবে। মমতা, মানবিকতা, পেটের কাছে কে? অতএব সোমার যে বিয়ে থাওয়া করে ঘর সংসার করা চলবে না, এটা ওরা ধরেই রেখেছেন। কিন্তু হঠাৎ এলো এক নতুন পরিস্থিতি, নতুন ঘটনা, কিংবা নতুন কিছুই নয়, সেই আদ্যিকালের কোনো এক কাহিনীরই পুনরাবৃত্তি, যা নাকি এক অতি কাঁচা লেখকের এক অতি কাঁচা উপন্যাসের মতো। টেকনিকটা বাজে, প্লটটা ছাঁচে ঢালাই। সত্যি বিধাতা পুরুষের মতো এমন কাঁচা লেখক আর কোথায় দেখা যায়?
লোকটার রচনায় না আছে প্লটের নতুনত্ব, না আছে চরিত্রের নতুনত্ব। সেই আদি অনন্তকালের উপকরণ রোগ, শোক, মৃত্যু, অভাব, সেই মানুষের নিষ্ঠুরতা, নির্লজ্জতা, ক্রূরতা, বিশ্বাসঘাতকতা কাহিনী ঘোরালো করবার জন্যে এছাড়া আর কিছু পায় না ও। তাই তার রচনা শুধু একই কাহিনীর পুনরাবৃত্তি। তার সৃষ্ট চরিত্রগুলো কালে কালে বেশবাস বদলালেও চরিত্র বদলায় না। একের দুর্বলতার মধ্যে অপরের সুযোগ গ্রহণের চেষ্টা, একের লোভের মধ্যে অপরের লোভের পরিপূর্তি, চিরন্তন এই কাঁচা একটা গল্পকেই অতএব আবার দেখা যাচ্ছে সমাদের কাছাকাছি। যদিও ওরা ভাবছে কি নতুন, কি আশ্চর্য। আশ্চর্য, দুর্ভাগ্য আর দুর্ভাগ্য দূরের দাওয়াই একই সঙ্গে দেখা দিয়েছে। বাড়ি ছাড়ার নোটিশের সঙ্গে সঙ্গে বাড়ি উদ্ধারের আশা উঁকি মেরেছে এক অভাবিত কোণ থেকে। ঘটনাটা এই, হঠাৎ একদিন শরদিন্দুর একদার বস মিস্টার সিংহ মস্ত এক গাড়ি চড়ে এসে হাজির দিনহীন শরদিন্দু সরকারের কুটিরে তত্ত্ববার্তা নিতে। শরদিন্দুও আর চাকরিতে নেই, মিস্টার সিংহও আর চাকরিতে নেই, দুজনেই অবসরে অপদস্থ। তবু শরদিন্দু দিশেহারা বসংবদের মূর্তিতে প্রাক্তন বসকে আপ্যায়িত করলেন এবং তার কাছে নিজের এই দৈন্যদশার কারণ উদ্ঘাটিত করে ফেলতে দ্বিধা করলেন না। বাড়ি ছেড়ে পথে দাঁড়াতে হবে এবার, সে সত্যও প্রকাশ করলেন। এই বসটি কি শরদিন্দুকে খুব মমতা করতেন? বয়সের কাছাকাছির সূত্রে কি বিশেষ হৃদ্যতা ছিল, নাকি লোকটা স্বভাবতই দয়ালু আর পরোপকারী? তাই তার কাছে দুঃখের গাথা গেয়ে বুকের বোঝা কিঞ্চিত হালকা করতে চাইলেন শরদিন্দু। তাই তো করে থাকে মানুষ, বলে কি লাভ হবে ভেবে দেখে না, প্রতিকারের আশাও রাখে না, শুধু কোনো একটি দরদি হৃদয়ের কাছে আপন দুঃখ নিবেদন করতে পাওয়াই তার সুখ। তেমন সুযোগ পেলে মানুষ ছাড়ে না, শরদিন্দুও ছাড়লেন না। বিশেষ করে বোঝাতে বসলেন তার প্রাক্তন উপরওয়ালা সিংহ সাহেবকে কি মারাত্মক অবস্থায় রয়েছেন তিনি। তা সুযোগ পেলেন সিংহ সাহেবও তাক মাফিক বলে ফেললেন, আপাতত 1/3 শোধ দিতে পারলেই বসত বাড়িটা রক্ষা পায় আপনার, তাই নাকি? জানতাম না তো। কত সেটা? 1010? বেশ তো, নিন না আমার কাছে। ঈশ্বরের অনুগ্রহে আমার যখন রয়েছে অবশ্য ঠিকই, তবে ঈশ্বরের অনুগ্রহে কি শয়তানের অনুগ্রহে সেটা ঈশ্বরই জানেন। সরকারি এক শাসালো ডিপার্টমেন্টের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন তো সিংহ সাহেব, আর অবসর গ্রহণের আগে একবার নাকি খবরের কাগজে কোনো এক কেলেঙ্কারির সূত্রে নামও বেরিয়েছিল তার। কিন্তু সেসব যথারীতি যথাকালে ধামাচাপাও পড়েছিল। এখন যেটা চাপা নেই সেটা হচ্ছে অনেক আছে তার। একটি সুন্দরী মেয়ের জন্য দাদন হিসেবে 1010 টাকা তিনি অনায়াসেই খরচা করতে পারেন। অবশ্য ওই দাদন কথাটা শঙ্কর সৃষ্টি, গায়ের জ্বালাতেই বলেছে ও কথা। বলেছে ঘুষ খেয়ে খেয়ে পিপে হয়ে যাওয়া পেট থেকে 1010 বার করে দেওয়া আর শক্ত কি? একটা সুন্দরী মেয়ের জন্যে ওটুকু দাদন দেওয়া তো কিছুই নয়। সোমা বলেছিল, শঙ্খ, তুমি বোধহয় খেয়াল করছো না এটা সিংহ সাহেবকে অপমান করা হলো না, অপমান করা হলো আমাকে। শঙ্খ বলেছিল, অপমান আমি কাউকেই করছি না, শুধু যা ফ্যাক্ট তাই বলছি। তুমি তাহলে ধরেই নিচ্ছ এই দাদনটি দিয়ে তিনি শেষ পর্যন্ত আমার বাবার সুন্দরী কন্যাটিকে লুঠে নেবেন? নেবেন কিনা জানি না, তবে নেবার বাসনাতেই এই মবলগ খরচ। সাহায্যও তো হতে পারে, বলেছিল সোমা, কারণ সোমা তখনও জানতো আসলে এটা ভাবি শ্বশুরকেই অসময়ে সাহায্য সিংহ সাহেবের। হ্যাঁ,
সিংহ সাহেব সেই প্রস্তাবই করতে এসেছিলেন। অকৃতদার সিংহ সাহেব। সারাটা জীবন স্বর্ণ নেশায় ছুটে ছুটে এখন জীবনের অপরাহ্নে হঠাৎ খেয়াল হয়েছে তার একটি গৃহিণী ব্যতীত সব ঝুটা হ্যায়। বিয়ের অনীহা ছিল এমন নয়, বিয়ের অবসর জোটেনি। এখন অবসরের জীবনে সমস্ত প্রাণটা হায় হায় করে উঠেছে। কি করলাম এতদিন? জীবনটা যে একেবারে সুখদেবের মতো কেটেছে তা হয়তো নয়, কিন্তু সে জীবনে আর খুব একটা রুচি নেই সিংহ সাহেবের। তিনি তার অনবধানতায় হাত ফসকে পালিয়ে যাওয়া জীবনকে আবার আহরণ করে আস্বাদ করতে চান বটে, কিন্তু তার সঙ্গে বজায় রাখতে চান মান সম্ভ্রম, সামাজিক প্রতিষ্ঠা, পারিবারিক পবিত্রতা। অতএব বিয়ে। আর নয়ই বা কেন? শরদিন্দুর মতো অকাল বৃদ্ধ কি তিনি? এখনো স্বাস্থ্য অটুট, গড়ন মজবুত, জীবনের আস্বাদ নেবার ক্ষমতা রয়েছে দেহে মনে দুদিকেই। তার একক জীবনের ঘর সংসার দেখলে তাক লেগে যাবে লোকের। তার রুচি, পছন্দ, শখ, শৌখিনতা তাজা তরুণদেরও লজ্জা দিতে পারে। সিলভার টনিকটা যে সত্যিই শক্তিশালী টনিক, সেটা যেন নতুন করে অনুধাবন করা যায় সিংহ সাহেবকে দেখে। অতএব বিয়ে তিনি বিয়ের মতোই করবেন। নিজে প্রৌঢ়ত্বের সীমায় এসে পৌঁছেছেন বলেই যে একটি প্রৌঢ়া কুমারী অথবা আধবুড়ি বিধবাকে বিয়ে করবেন তা নয়। সুন্দরী সৎ বংশজাতা তরুণী তার আকাঙ্ক্ষিত, আর সেই আকাঙ্ক্ষার বস্তু রয়েছে তারই একদার অধস্তনের ঘরে। যে লোকটা নাকি এখন অধস্তন না হয়েও অধমাধমের ভূমিকায় অভিনয় করে মরছে। টাকা আমি আপনাকে এমনিই দেব শরদিন্দুবাবু। পূর্ব অভ্যাস মতো উচ্চপদস্থ অফিসার জনচিত অতি অমায়িক ভঙ্গিতেই বলেন সিংহ সাহেব। মনে করবেন না কোনো রকম বাধ্যবাধকতায় ফেলছি আপনাকে, এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। তবে ওই কথাটা আপনি একটু বিবেচনা করে দেখবেন। তাড়াতাড়ি নেই, 2-4 দিন পরে বললেও চলবে। প্রধানত আপনার মেয়ের মত নেওয়া দরকার। বিগলিত শরদিন্দু ওজন হারান, বলে বসেন, তার আবার মত? কি বিবেচনা বুদ্ধি হয়েছে তার? ওই দেখতেই বড় হয়েছে। চাকরির কথাটা চেপেই ছিলেন, চেপেই রইলেন। বললেন, এখনো কোথাও যেতে মাকে জিজ্ঞাসা করে কি শাড়ি পরবে। তাছাড়া মেয়ে আমার, বলবো কি, আমার ছেলের মতো আত্মসুখী স্বার্থপর নয়। সুন্দর কথা, মহৎ কথা। সিংহ সাহেব তার দীর্ঘ উন্নত দেহ নিয়ে উঠে দাঁড়ান। তা বলে আমরা যেন ওর সেই মহত্বের সুযোগ নিয়ে স্বার্থপর না হই। কথা হচ্ছে, ঠিক বিয়ের বয়সটা তো নেই আমার। হাসলেন একটু সিংহ সাহেব, যেন খানিকটা মিথ্যা বিনয় প্রকাশ করলেন। যেমন প্রাসাদের অধিকারী বলে, এই গরিবের কুঁড়ে। বিপদ শরদিন্দুর। বয়স নেই এ কথায় সায় দেওয়া অধস্তনের পক্ষে কঠিন, অথচ বয়স আছে এটা বলতে গেলে চোখের চামড়াটা ফেলতে হয়। তাই শরদিন্দু একটু হেঁ হেঁ করেন, যাতে না হ্যাঁ দুই বোঝায়, অথবা কিছুই বোঝায় না। সিংহ সাহেব আবার উদাত্ত হন। সেন্স বলে একটা বস্তু তো আছে মশাই। জানি বয়স নেই, তবে এও জানি এদেশে একটা পয়সাওয়ালা বুড়ো বিয়ে করতে চাইলে পাত্রীর অভাব হয় না। আর শুধু এদেশকেই বা দোষ দিচ্ছি কেন? এদেশ ওদেশ পৃথিবীর কোন দেশেই বা নয়। পাত্রী এখনই জুটবে ডজন ডজন, কিন্তু কথাটা তো তা নয়। বিয়ের সময় প্রথমেই দেখতে হবে বংশ। না, পাত্রীর রূপ নয়, বিদ্যে নয়, ওই কুলশীল বংশ ভালো কিনা, এখানে আমাকে সে প্রশ্নের সামনে দাঁড়াতে হচ্ছে না, শুধু পরবর্তী প্রশ্ন। সিংহ সাহেব সময় নেন, আর শরদিন্দু সরকার বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে ভাবেন, অনেক দিন লোকটার তাবে কাজ করেছি বটে, জেনেছি তাবেদারের সম্পর্কে ব্যবহারে রীতিমতো ওয়াকিবহাল ও,
কিন্তু ও যে তার ফাঁকে শরদিন্দু সরকারের কুলশীলের মান সম্পর্কে ওয়াকিবহাল হয়ে বসেছিল, তা তো কই কোনোদিন টের পাননি। গল্পটি কেমন লাগছে কমেন্ট করে জানান, তাহলে আমার পড়ার উৎসাহ বাড়বে, আপনাদের শোনানোর আমার ইচ্ছা আরও বেড়ে যাবে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।